ভারতে বেড়ে চলেছে ধর্মীয় অসহিষ্ণুতা, ওয়াকফ আইন নিয়ে ছড়িয়ে পড়ছে দাঙ্গা। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি, ৭০ অনুচ্ছেদ আংশিক সংস্কারের পক্ষে মতামত। ওকা সহ ৪৫ জনের বিরুদ্ধে মিলেছে গণহত্যায় নির্দেশের প্রমাণ, ১৬ জনকে হাতকড়া পরানো নিয়ে উত্তেজনা। ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীরা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে খুঁজছেন অংশীদার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। ভারতে ধর্মীয় ইস্যুতে সহিংসতা বেড়েই চলেছে। হিন্দু মুসলিম থেকে শুরু করে নারী শিশুরাও বাদ যাচ্ছে না এই সহিংসতার হাত থেকে। সম্প্রতি উত্তরপ্রদেশে নারীর হিজাব খুলে নিগ্রহ ও জয় শ্রীরাম বলতে অস্বীকৃতি জানানোয় ১৩ বছরের কিশোরের উপর হামলার ঘটনা ব্যাপক তোলপাড় হয়। এর সঙ্গে বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্তভাবে দাঙ্গা চলছে। আর এর জেরে দেশটির রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ বাড়ছে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ভাইরাল হওয়া এই ভিডিওটি ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের জনবহুল এলাকায় কয়েকজন মিলে ওই নারীকে ঘিরে ধরে এবং এক পর্যায়ে তার মাথা থেকে হিজাব টেনে খুলে ফেলে। এ সময় হেনস্থার শিকার ওই নারীকে বাঁচাতে কেউ এগিয়েও আসেনি। ঘটনার পর তরুণীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনা পুরো দেশই তোলপাড় তোলে। বিষয় হচ্ছে নিজ এলাকায় নিজ সম্প্রদায়ের মানুষের হাতেই নিগৃহীত হন ওই তরুণী। একই রাজ্যের কানপুরে আরেকটি ঘটনা ভাইরাল হয়। জয় শ্রী রাম বলতে অস্বীকৃতি জানানোয় ১৩ বছরের কিশোরকে ভাঙা কাচের বোতল দিয়ে আঘাত করা হয়। বিশ্লেষকদের মতে ধর্মীয় উন্মাদনা থেকেই এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সম্প্রতি ভারতে বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চলছে। মোদী সরকারের সংশোধিত এ আইন মুসলিম সম্প্রদায়ের জন্য ক্ষতিকর, এমনটাই দাবি করছেন বিক্ষুব্ধরা। আর এই আইনকে ঘিরে শুধু বিক্ষোভই নয়, বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে দাঙ্গা। এর মধ্যে সবচেয়ে বেশি অশান্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। সেখানে হামলা হয় হিন্দুদের উপর। কয়েকশো মানুষ বাড়িঘর ছেড়েছেন। নতুন করে কমপক্ষে ৩০টিরও বেশি মামলা দায়ের হয়েছে থানায়। এর জেরে বিভাজনের রাজনীতি স্পষ্ট। সরাসরি বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS-কে দায়ী করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি। তবে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে একমত নয় দলটি। ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল নয়, বরং অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে ঐক্যমত্য কমিশনে, এমন সুপারিশ করেছে তারা। আর দলটি দ্বিমত করেছে জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ করার প্রস্তাবের সঙ্গে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠকের পর গণমাধ্যমে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। সংবিধান, নির্বাচন ব্যবস্থার মতো ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল।
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বদিউজ্জামান মজুমদার, সফররাজ হোসেন সহ অন্যান্য সদস্যরা। বৈঠকের বিরতিতে বিএনপি নেতারা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ এবং জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স সীমা 21 করার পক্ষে নয় তার দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া কিংবা আজীবন দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন প্রস্তাবে আপত্তি দলটির। মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কখন কিভাবে মনোনীত হবেন সে পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলেও জানান বিএনপির এই নেতা। আমরা এই কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন, এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। ঐকমত্যের আলোচনায় বিএনপি কমিশনকে সহযোগিতা করছে জানিয়ে নেতারা বলেন, যেসব বিষয়ে আজ আলোচনা সম্পূর্ণ করা সম্ভব হয়নি তার সমাধানে চলতি মঙ্গলবারে জাতীয় ঐকমত্যের কমিশনের সাথে আবারও বসবে বিএনপি। সংবিধান সংশোধনের সংক্রান্ত যে বিচার বিভাগের চ্যাপ্টারটা আছে সেটা একসাথে মিলিয়ে আমরা আলোচনা করব। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার ট্রাইব্যুনালকে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের এজলাসে হাজির করার আগে আনিসুল হক সহ ১৬ জনকে হাতকড়া পরানো নিয়ে সৃষ্টি হয় উত্তেজনা। হাতকড়া না পরানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক গাড়িতে জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আনা হয়। শুরুতেই নামানো হয় শাহজাহান খানকে, কিন্তু কোনোভাবেই শাহজাহান খান হাতকড়া পরবেন না বলে জানান। পরে অবশ্য হাতকড়া পরিয়েই আদালতে হাজির করা হয় তাকে। এরপর সালমান এফ রহমান, আনিসুল হক, আমু, মানিক ১৬ জনের হাতে হাতকড়া পরানো হয়। তবে এদিন হাতে লাঠি থাকায় ফারুক খান ও বেশি অসুস্থ থাকায় কামাল আহমেদ মজুমদারকে হাতকড়া পরাতে হয়নি। দুপুর ১২টায় বসে ট্রাইব্যুনাল। এর আগেই হাজতখানাতেই ঘুমিয়ে কিংবা গল্প করে কাটান সময়। শাহজাহান খান এজলাসে ঢুকেই হাত উঁচিয়ে তার হাতকড়া দেখান বিচারকদের। শুনানিতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, যেহেতু অপরাধের ব্যাপ্তি সারা দেশব্যাপী, কাজেই ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ৩ মাস সময় লাগবে। এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। তবে এরপরই শুরু হয় হাতকড়া বিতর্ক। শাহজাহান খান ট্রাইব্যুনালকে বলেন, তার সাথে হাতকড়া পরানো নিয়ে অশোভন আচরণ করা হয়েছে। একে একে কথা বলেন ইনু, কামরুল ও আনিসুল হক। আদালত বক্তব্য শোনেন পুলিশদেরও। পরে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন। এটাই ওনারা আদালতে জানিয়েছেন। এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, শেখ হাসিনার ১৬ বছরে ২০০ গুমের ঘটনার তদন্ত চলছে। ৮০০ থেকে ৯০০ গুমের ঘটনা ঘটেছে গত ১৬ বছরে। এর মধ্যে ৩০০ জনকে গুম করে হত্যা করা হয়েছে। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এছাড়াও এ সপ্তাহে ২-১টি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তিনি। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।
ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতারা কেউ গ্রেফতার, আবার কেউ পলাতক থাকায় তাদের ব্যবসা টিকিয়ে রাখায় দায়। এই অবস্থায় তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন, আবার অনেকে প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে অংশীদারিত্ব দেওয়ার জন্য বর্তমানে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকা ব্যবসায়ীদের খুঁজছেন। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের পর গত 1.5 দশকের বেশি সময় জুড়ে রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য আবর্তিত হয়েছে ক্ষমতাসীন দলকে ঘিরে। ব্যবসার ক্ষেত্রে একচেটিয়া কর্তৃত্ব ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনার আশীর্বাদে একদিকে যেমন নেতাকর্মীরা ব্যবসায়ী হয়ে ওঠেন, অন্যদিকে ব্যবসায়ীদেরও দলে টেনে নেতা বানানো হয়। এতে করে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া 265 জন প্রার্থীর মধ্যে 170 জনই ছিলেন ব্যবসায়ী। তবে গত 5 আগস্ট সরকার পতনের পর পাল্টে যায় সেই চিত্র। আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে সংকটের মুখে পড়েছে তাদের ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করে এবং মানে ক্ষমতার কাছাকাছি থেকে তারা একটা মানে শক্ত অবস্থানে থাকে, সে জায়গায় এই ধরনের পরিবর্তনের পরে তারা কেউ আত্মগোপন করে, কেউ দেশ থেকে বাড়ি চলে যায়, কেউ জেলে চলে যায়, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেদিক থেকে অর্থনীতিকে চলমান রাখতে যে কোনো ফর্মে হোক এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা উচিত। এই অবস্থায় ওই সব নেতা ও ব্যবসায়ীরা ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন বলে জানা গেছে। এ তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারের শামীম ওসমান ও সেলিম ওসমান, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও চুয়াডাঙ্গার আওয়ামী লীগ নেতা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ব্যবসা রক্ষায় অংশীদার খুঁজছেন। গত 1.5 দশকে আওয়ামী লীগের এসব মন্ত্রী এমপিরা যে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে অংশীদার ছাড়া তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে বিকল্প ব্যবস্থাপনায় যেতে চাইছেন। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অর্থনীতি কিন্তু একটা চাপের মুখে পড়বে। রাজনীতিকে এই জায়গা থেকে একটু ঊর্ধ্বে রাখা, আমি মনে করি যে রাজনীতিকে ঊর্ধ্বে রাখা এবং অর্থনীতির স্বার্থে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে চলমান রাখা। ব্যবসা রক্ষার স্বার্থে তাদের এখন বিরোধীদের কাছে টানার বিকল্প নেই বলেও মনে করছেন বিশ্লেষকেরা। কনসিলেশন মাধ্যমে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম না মানলে লং মার্চ। আবার আমন্ত্রণ 21 সংবাদে। আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে দাবি পূরণের কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি দেবেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে পূর্ব ঘোষিত 6 দফা দাবি আদায়ে মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। রাজধানী সহ সারা দেশে দাবি আদায়ে কর্মসূচি পালন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী 6 দফা দাবি আদায়ে পঞ্চম দিনের কর্মসূচিতে ব্যানার, প্লেকার্ড হাতে শিক্ষার্থীরা জড়ো হন আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। প্রশাসনকে এবং আমাদের মন্ত্রণালয়কে জানিয়ে দিতে চাই, যদি আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন, তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব ইনশাআল্লাহ।
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 30% প্রমোশন কোটা বাতিল ও বয়সসীমা নির্ধারণ বাতিল করে উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী কোর্সের দাবি করেন শিক্ষার্থীরা। সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বশাসিত প্রতিষ্ঠানে 10ম গ্রেডের ছাত্রদের নিয়োগ এবং কারিগরি সেক্টরে পরিচালক, সহকারী পরিচালক ও বোর্ড চেয়ারম্যান সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত লোক নিয়োগ বন্ধ সহ 6 দফা দাবি জানান তারা। আমাদের জানানো হয়েছিল, আশ্বস্তি দেওয়া হয়েছে যে হ্যাঁ এইটা মানা নেওয়া হবে, কেন এটা হইতেছে যুক্তি, কিন্তু সেটা এখনো মানা হয়নি। আমরা তো রাজপথ চাই না, আমরা চাই আমরা সুষ্ঠুভাবে ক্লাস করি। একটা সঠিক সুরাহা করে আমাদের এই রাজপথ থেকে তুলে নেওয়া হোক। আমাদের দাবিগুলো খুব একটা সময় সাপেক্ষ দাবি না। আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দীর্ঘ 8 মাস ধরে 6 দফা দাবি আদায়ে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না হুঁশিয়ার করেছেন তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সকল প্রকার এই শিরোমের বৈঠক বর্জন করলাম। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। জ্বালানি চাহিদা পূরণে নেপালের নবায়নযোগ্য জলবিদ্যুৎ আমদানির মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে। যেমন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বাংলাদেশের স্থলবন্দর ব্যবহার করতে পারে নেপাল। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিচ আয়োজিত বাংলাদেশ নেপাল বন্ধন নতুন উচ্চতায় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। দুই দেশের সংযোগ উন্নয়ন, বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সংস্থা সার্ক পুনরায় সক্রিয় করতেও দেশটির আগ্রহের কথা জানান ঘনশ্যাম। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতে বেড়ে চলেছে ধর্মীয় অসহিষ্ণুতা, ওয়াকফ আইন নিয়ে ছড়িয়ে পড়ছে দাঙ্গা। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি, 70 অনুচ্ছেদ আংশিক সংস্কারের পক্ষে মতামত। ওকা সহ 45 জনের বিরুদ্ধে মিলেছে গণহত্যায় নির্দেশের প্রমাণ, 16 জনকে হাতকড়া পরানো নিয়ে উত্তেজনা। ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ীরা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে খুঁজছেন অংশীদার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।